কিরে তুষি, তোর গালে এমন লাল হয়ে আছে কেন? খাবার টেবিলে আন্টির কথায় সবার নজর আমার দিকে পড়লো। আমি চোখ তুলে একবার তুষারের দিকে চেয়ে আবার আন্টির দিকে নজর দিলাম। আসলে আন্টি অ্যালার্জি। অ্যালার্জি এমন হয়? তাও এক গালে? এটা তো আঙ্গুলের ছাপ মনে হচ্ছে। সত্য করে বল, কে মেরেছে তোকে? আমি সত্যি বলছি, আমার অ্যালার্জির সমস্যা আছে তো, তাই বলতেই আমার কাছে রাখা চিংড়ি মাছের তরকারির বাটি তুষার টেনে নিল। তোমার যখন এত অ্যালার্জি, তার উপর আবার চিংড়ি খাবে, এটা তো বাড়বে। তার থেকে আমি খেয়ে নিচ্ছি এটা। মামি, ওকে বরং শুধু ডালটা দাও। আমি হাঁ করে ওনার দিকে একবার তাকিয়ে আন্টির দিকে তাকালাম। আন্টি তুষারকে ধমকে উঠলেন, এত অপমান! দিন দিন বড় হচ্ছিস আর পাজি হচ্ছিস তুষার। দে ওর বাটি, ওকে ফেরত দে। তুই তোরগুলা খা, ওর চিংড়িতে কিছু হয় না, বরং পছন্দ করে তুষি। এত অপমান করলো ছেলেটা। রাগ নিয়ে বললাম, থাক আন্টি, লাগবে না, উনিই খাক। বরং আমি জীবনে অনেক চিংড়ি খেয়েছি। ডাল নিয়ে অ্যাকচুয়ালি তুমি অনেক খেয়েছো, এই জন্য তুমি এখন খেতে পারবে না। জীবনে এত পরিমাণ খেয়েছো যে এখন তোমার এটার জন্য রোগ হয়ে গেছে। ডাল নিয়েই ভাত খেয়ে উঠে পড়লাম। রুমে এসে কস কস করছি, এই ছেলের কিছু একটা করা প্রয়োজন। দিন দিন আমার সাথে অত্যাচার তার বেড়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি তুষার আমার মাথার কাছে বসে আছে, আমার ফোনটা তার হাতে। চোখে রাগ ঝরে পড়ছে। আমি তার হাত থেকে আমার ফোনটা দেখে টেনে নিলেই থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে গেছিল। আমি এখনো জানি না লোকটা কেন থাপ্পড় মেরেছিল। আর এখন খেতে বসে আমার ভাগের মাছ কেড়ে নিল, শয়তান একটা। কি মনে মনে আমাকে গালি দেওয়া হচ্ছে বুঝি? সুনাম করার মতো কাজ করেছেন বুঝি? আমি এখনো প্রশ্ন করার সুযোগ পাইনি। আপনি কেন সকালে আমাকে থাপ্পড় মেরেছিলেন? ঘুম থেকে উঠার পর জীবনে আমার বাবা মাও আমাকে থাপড়ায়নি। কোন সব? বেশ করেছি, থাপড়িয়েছি। ইচ্ছা করেছিল আরো কয়েকটা বসে দেই। আগে এটা বলো, রাত জেগে তুমি এসব কি করো? কোন সব করি? কি বলতে চাইছেন? ভালো সাজা নাটক করো না। ফোনে ফেক আইডি খুলে তুমি ছেলের সাথে ওসব সেট করো। আমি তো আর ফোন চেক করে দেখে নিয়েছি, মিথ্যা বলার চেষ্টা করো না। আমি ওসব চ্যাট করি মানে? কোন সব? আজ ছেলে পেলেন কই? আমি দ্রুত ফোন হাতে নিলাম। ইনবক্স দেখে চোখ গোল গোল হয়ে গেছে। ছিমার্কা চ্যাটে ভরা আমার ইনবক্স। দ্রুত আইডি চেক করলাম, তোরফা ইসলাম। আমি চোখ বন্ধ করে দম ছাড়লাম। তোমার বাবা মা এখানে তোমাকে রেখে গেছে তোমার সেফটির জন্য, আর তুমি বসে এসব করছো। ইচ্ছা তো করছে থাপড়ে চোখ কানা করে দেই। লজ্জায় মাথা নিচু করে নিলাম। লোকটা আমার কথা কি বিশ্বাস করবে? আমাকে কি ভাবছে? ছি, দেখুন, এটা আমার আইডি নয়। আর কাজ সেটা আপনাকে বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এখন তো মিথ্যা কথাই বলবে, ধরা পড়েছে। আমি নীরবে সেই স্থান ত্যাগ করলাম। তানহার রুমে এসে ওকে উত্তম মাধ্যম কয়েক চড় থাপ্পড় মারলাম। বিয়াদব মাইয়া, কাল রাতে আমার ফোন নিয়ে তুই এসব করছিস? নিজের আইডি লগ ইন করছিস ভালো কথা, লগ আউট করিস নাই কেল্লায়। তাও না, মার খেয়ে কাদু কাদু ভাবে বলল মনে নাই তার। সে আমার বয়সী, কিন্তু ইসরে পাখা। নিজের ফোনের এমবি নাই বলে আমার ফোন নিছিল। পরে ঘুমিয়ে যাওয়ার পর কখন সে ফোন রাখছে জানিও না। আর সকালে ফোনটা তুষারের হাতে ছিল। হচ্ছেটা কি আমার ফোনের সাথে? ধুর! কি হয়েছে তুষি, মন খারাপ কেন? বাবা মায়ের কথা মনে পড়েছে বুঝি? হ্যাঁ আন্টি, আর কতদিন তোমাদের বাসায় থাকতে হবে কে জানে। কেন, আমাদের বাসায় কি ভালো লাগছে না তোর? সেটা কখন বললাম? লাগছে তো। আচ্ছা, তোমার ননদের ছেলে আর কতদিন থাকবে এখানে? সে কি তুই জানিস না? তুষার তো আমাদের এখান থেকে বড় হয়েছে, এখন চাকরির জন্য ঢাকায় থাকে, ছুটিতে আবার এখানে আসে। যতদিন ছুটি থাকবে ও এখানেই থাকবে। কেন বলো তো? না না, এমনি বললাম। ওনার বাড়ি কেন চায় না মা বাবার কাছে? ওর মা মারা যায় ছোটবেলায়। ওর বাবা দ্বিতীয় বিয়ে করলে তোর আঙ্কেল ওকে আমাদের কাছে নিয়ে আসে। সেই থেকে আমার কাছে ওর বেড়ে ওঠা। ও আচ্ছা। আমি কফি নিয়ে কিচেন থেকে বেরিয়ে এলাম। বিকেলের এই টাইমে আন্টিদের সাথে দাঁড়িয়ে আকাশ দেখতে আমার দারুণ লাগে। এসে দেখে জনাব আগে থেকেই উপস্থিত। প্রস্থান করার আগে আমার হাত থেকে কফির কাপ। থ্যাঙ্কস। তুমি বুঝলে কি করে আমার এখন কফি প্রয়োজন? কাপ কফিটা আমার জন্য এনেছি, নিয়ে নিলেন কেন? দিন বলছি, এটা কেমন ভদ্রতা?
নিয়ে নিবে? বেশ নাও, আমি এখনই নিচে মামিকে বলছি তোমার ফোনে কি দেখেছি আমি। আর কফির কাপটা নিতে পারলাম না, চলে আসতে যাব, আবার মনে পড়ে পিছু ফিরলাম। এই আপনার হাতে আমার ফোন গেছিল কিভাবে? মানে কিভাবে যাবে ফোন? এই একদম কথা ঘুরাবেন না। সাত সকালে আমার রুমে ঢুকে আমার ফোন আপনি কি করছিলেন? আমার ফোন কেন ধরেছিলেন? একটা মেয়ের বেডরুমে কিভাবে ঢুকলেন অনুমতি ছাড়া, যেখানে দেখলেন আমি অলরেডি? মামি, হ্যাঁ মামি তোমাকে ডেকে দিতে বলেছিল, তাই গিয়েছিলাম। ফোনে অনেক নোটিফিকেশন শব্দ আসছিল, কৌতূহলবশত ধরেছি। আমি ধরেছিলাম বলেই না তোমার আসল সত্য জানতে পেরেছিলাম। দেখুন, আমি আপনার মতো ম্যানারাস নয়। আর প্রথম কথা, ফোনটা আমার হলেও আইডিয়া আমার নয়। আমি ওই ধরনের মেয়েই নয়। ওইসব আপনার প্রিয় মামাতো বোন তানহার কাজ, বুঝেছেন? এরপর আর এইসব কথা বললে আপনাকে আমি সাত থেকে ফেলে মারবো। বেশ, তো আমি তো কবেই তোমাতে মরেছি, নতুন করে আর কি মরবো গো? আপনি একটা অসভ্য, চরম মাপের ফাজিল, সেটা কি জানেন? তুমি এইবারে এসে বসে আসছো কেন? আমার বন্ধু মেয়ে, সেভাবে তো তোমাকেই চিনি, কিন্তু এভাবে কখন এই বাসাতে তোমাকে আগে থাকতে দেখিনি। কারণ বাবা দেশের বাইরে, মা আপু অসুস্থ, সেখানে গিয়ে থাকছে। আর আমাকে একলা বাসায় রেখে যাওয়া সেফ নয়, তাই আন্টির এখানে এসে থাকছি। মা বাবা ফিরলে চলে যাব বাড়িতে। গুড, বাট তোমার একটা ভাই ভাবি আছে জানতাম আমি, তারও বাড়িতে নাই। থাকলে কি আমি এখানে বসে আপনার নিয়াতন সহ্য করতাম? অসহ্য। আমি সাদের দোলনায় এসে বসে পড়লাম। উনি মুস্কি হেসে কফি পান করছে। ওনার চাহনি আর মুস্কি হাসিতে বিরক্ত হয়ে অবশেষে চলে এলাম রুমে। বেয়াদব পোলা, খালি চোখের দিকে কেমন করে তাকিয়ে থাকে। ওই চাহনিতে বারবার আমি ঘায়েল হই। কখন না জানি টুপ করে প্রেমে পড়ে যাই। ছেলেটা একটু বেশি সুন্দর, নামের সাথে খুব চাই। তুষার, যেন সত্যিই তুষার। ঠান্ডা শুভ্র মায়াময় চাহনি। তুমি আমাকে ডাকছো তুষি? আমি না, তানহা ডেকেছে, বলছে আমাদের ঘুরতে নিয়ে যাবেন। কেন যাবো না? অবশ্যই তো। তানহা কোথায়? রেডি হও দুজনে। না, কুসিং এ। আমরা ওকে ওখান থেকে নিয়ে যাব সাথে। ও ফোন করেছিল। আচ্ছা, তাহলে মামিকে ডেকে বলো, তারপর অনুমতি নিয়ে চলো। আমি তো ফিরে বসে আসছি আসার পর থেকে, ঘুরতে গেলে বরং মাইন্ডও ফ্রেশ হবে। খুশি হয়ে রেডি হয়ে বের হলাম। পথ থেকে তানহাকে সাথে নিয়ে নিলাম। পুরো বিকাল তিনজনে খুব ঘুরে ফিরে সন্ধ্যায় বাসায় ফিরলাম। আর আমি তুষারকে আজ আবারও নতুন করে প্রকাশ করলাম। প্রচন্ড কেয়ারিং এ ছেলেটা রাস্তাতে আমাদের দুইজনকে বেশ সুন্দর করে হাত ধরে নিয়ে চলেছে। আবারও তার নতুন এই রূপে আমি মুগ্ধ হলাম। মামা আমার পেয়েছিল মেয়ে দেখেছি, আর আমাকে আজ সেখানে যেতে হবে মামার সাথে। মামি কি বলো, এখন কি আমার বিয়ের বয়স হয়েছে নাকি? বিয়ের বয়স হয়নি মানে? তোর বয়সের সবগুলা ছেলে বিয়ে হয়ে গেছে, বয়স 28 হয়ে গেছে, এখন তোর বিয়ের বয়স হয়নি বলে মনে করছিস? তা বাবা, আর কবে বিয়ের বয়স হবে? ফিক করে হেসে দিলাম ওদের দুজনের কথা শুনে। তুষার রাগি চোখে তাকালো। তা বল, কাউকে পছন্দ আছে নাকি? তোর মামাকে তাহলে বলিস সেই মেয়ের বাড়ি নিয়ে যেতে। তেমন কিছু নেই মামি, আমার আরো কিছু সময় লাগবে। না মানে, তুমি জানো আমি একটা ফ্ল্যাট কেনার চেষ্টায় আসছি, সেটা হয়ে গেলে তারপর বিয়ের কথা ভাববো। আমরা এখন বড় হয়ে গেলাম, বুঝি যে বিয়ের পর এক মুহূর্ত তোর বউকে আমাদের কাছে রাখা যাবে না। আগে ঘর বাড়ি করে তারপর বিয়ে করবি। এমনটা নয় মামি, এই দুনিয়ায় তোমরা ছাড়া আমার আপন কেউ নেই। কিন্তু একজন বাবা মেয়ে দেওয়ার জন্য অবশ্যই চাইবে সেলটের যেন অয়েল সেন্সেন্স হোক, জবই সব নয়। আর আমি চাই ঢাকাতে সেটেল হতে। এখন বিয়ে করলে প্ল্যানে চেঞ্জ আসবে, একটু সমস্যায় পড়তে হবে। সিরিয়াস কথায় মনটা খারাপ হয়ে গেল। আন্টিও ছাড়লেন না। মেয়ে দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না বলে মেয়ে দেখতে পাঠালেন জোর করে। এতে যেন আমার দম অন্ধকার পরিবেশ হয়ে উঠল। ওনারা ফেরা পর্যন্ত আমি শান্ত হতে পারলাম না। তুষারকে ফিরতে দেখেই ওনার রুমে গেলাম। ঘড়ি খুলতে খুলতে প্রশ্ন ছুড়ল, যে মেয়ে দেখতে গেছিলেন পছন্দ হয়েছে? কি ব্যাপার হঠাৎ আমার রুমে? যে মেয়ে দেখতে গেছিলেন পছন্দ হয়েছে? কি বলে এসেছেন? আমার থেকে আপনার আগ্রহ তো বেশি আমার বিয়ে নিয়ে। ওনার খোঁচা মারা কথাই আমার রাগ হলো। চুপচাপ কথা না বলে বেরিয়ে আসতে চাইলাম।
শোনো, একটু কষ্ট করে ঠান্ডা পানি নিয়ে আসবে প্লিজ, খুব তৃষ্ণা পেয়েছি। মুখ ভেঙচে চলে এলাম, পানি নিয়ে হাজির হলাম। তিনি চোখে মুখে পানি দিয়ে হাজির হলেন। নিন আপনার পানি। থ্যাঙ্কস। বুঝেছো তুষি, মেয়েটা দেখতে খুব সুন্দর। আর কত বড় বাড়ি তাদের। আমার মন খারাপ লাগলো তার মুখে এই কথা শুনে। তাহলে কি আপনি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছেন? এখনো বলিনি, তবে ভাবছি বলবো, কারণ বারণ করার মতো কিছু নেই। তাছাড়া তারাও নাকি আগে থেকে রাজি, আমার ব্যাপার সব জানে। মামাকে আগে সব বলে রেখেছে আমার জন্য তারা ফ্ল্যাট কিনে দিবে। ভালো মেয়ের সাথে ঘর বাড়ি ফিরি, দারুণ অফার না? মিস করা কি ঠিক হবে? আমি চলে উঠলাম। আপনি ফ্রিটাই দেখছেন শুধু, কিন্তু এর পিছনের কারণ বুঝছেন না। নিশ্চয়ই ওই মেয়ের কোনো সমস্যা আছে, তাই আপনাকে এত এত লোভ দিচ্ছে বিয়ের জন্য। যদি মেয়ে এতই ভালো হতো তাহলে কি ছেলেকে টাকা পয়সা দেখিয়ে কিনতে চাইতো? কোচ আরে না না, তেমন কিছু না, একমাত্র মেয়ে, তাই হয়তো দিবে। মেয়ের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য। কারণ আমার তো কিছু নাই বলো, একমাত্র জব ছাড়া। ভালো, আমি তো বলছি ওই মেয়ের সমস্যা আছেই। আপনি কিভাবে টাকার লোভে বিয়েতে রাজি হতে পারেন? আরে বাবা, তো তুমি কাঁদছো কেন? কই না, কাঁদছি না, এমনি চোখ থেকে পানি আসছে। আমি চলে আসতে যাব, উনি হাত টেনে ধরলেন। উনি কি আমার মনে কথা বোঝেন না? বিরক্তকর দেখালেও এই কয়েকদিনে আমি ওনাকে কতটা পছন্দ করেছি। হাত ধরেছেন কেন? ছাড়েন। সত্যি বলছো ছেড়ে দিব? আমি তো চাইছিলাম সারা জীবনের জন্য ধরতে, তুমি যখন রাজি নাও তো চাও। আমি ঘুরে এসে ওনাকে জড়িয়ে ধরলাম। কাজের লোকটা এত সময় আমার সাথে মজা করছিল, তার মানে? সিসি, তার মানে তোমার স্বভাব এমনই? ওই দিন ফোনে ঠিক তোমার ফেক আইডি ছিল, না হলে এভাবে একটা ছেলেকে কেউ জড়িয়ে ধরতে পারে? আমি হেসে ওনার বুকে দুইটা কিল বসিয়ে দিলাম। ধরবো, 100 বার ধরবো, তাতে আপনার কি? আপনাকে তো ধরিনি। তো মিস, কাকে ধরছেন শুনি? লজ্জা পেয়ে তাকে ছেড়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে এলাম। রাতে মাকে ফোন করে জানালাম বিয়ে করব। মা প্রথমে মজা ভেবে উড়িয়ে দিল। বাবাকেও জানালাম, ওনারা প্রথমে বকলেন, পরে বললেন এসে কথা বলবে। আব্বু আম্মু সপ্তাহ ঘুরতেই হাজির হলো। আন্টি আঙ্কেল তুষারের সাথে কথা বলে প্রথমে দ্বিমত করলেও আমার জিদের কাছে হার মানলেন। আম্মুর আবার আপুর কাছে যেতে হবে বলে জানালেন আপুর ডেলিভারির পর বিয়ের আয়োজন করবেন। এটা আপনার ফ্ল্যাট? খুব চমৎকার। তুষার এসে আমাকে জড়িয়ে বলল, আমার নয়, আমাদের ফ্ল্যাট, আমাদের ছোট সংসার এখানে গড়ে উঠবে। পুরো একটা বছর অপেক্ষার পর তোমাকে আমার করে পেয়েছি। এখন আমরা দুইজন মিলে সংসারটা গোছাবো, কি বলো? জি, এবার আমাকে ছাড়ুন, জার্নি করে এসেছি, ফ্রেশ হব। উনি ছেড়ে দিলেন। ফ্রেশ হয়ে ঘুরে ঘুরে দেখলাম খুব সুন্দর দুটো মাস্টার বেড রুম, দুইটা ওয়াশরুম, একটা কিচেন, একটা বেলকনি, একটা ডাইনিং রুমের ছোট্ট এই ফ্ল্যাটটি সত্যি চমৎকার। বেলকনিতে অযত্নে রাখা কিছু ফুলের টব, হয়তো বিয়ের কারণে এখানে না থাকায় ফুল গাছের এই হাল। ফ্ল্যাট নেওয়ার পর প্রয়োজনীয় প্রায় সব কিনে ফেলেছে তুষার। বসো, আমি খাবার দিচ্ছি তোমার, খেয়ে তারপর রেস্ট নিবে। বিকেলে ঘুম থেকে উঠে হাত মুখে পানি দিয়ে কিচেনে এলাম। এখন এক কাপ চা খুব প্রয়োজন, কিন্তু সরঞ্জাম খুঁজতে বেগ পেতে হলো। তুষারের নিজের মতো করে গুছানো জিনিস খুঁজে পেতে আমার সময় চলে গেল। কি করছো? ঘুম থেকে উঠে দেখি তুমি পাশে নেই। চা করতে এসেছিলাম, কিন্তু কিছু পাচ্ছি না দেখে করতে পারলাম না। তারপর কফি পেয়ে গেলাম, তাই কফি করতেছি, বাট মনে হচ্ছে কোনো গড়বড় করছি। সাবান গুঁড়ির গন্ধ কেন আসছে? গাধি, এ বক্সে গুঁড়া দুধ নয়, সাবান গুঁড়া রাখা, আর তুমি সেটা গুঁড়া দুধ ভেবে জাল করেছো, গন্ধ তো আসবেই। ইয়াক, ভাগ্যিস তৈরি করে খাইনি। তুষার হাসতে হাসতে এগিয়ে এসে সব ফেলে দিয়ে আমার হেল্প করলো চা বানাতে। চলো এবার, পরে আরেক সময় তোমাকে দেখিয়ে দিব কোথায় কি রেখেছি। আপাতত তোমার রান্নার প্রয়োজন নেই, আমার ছুটি আসছে এখনো 1 সপ্তাহ। ততদিন আমি তোমাকে সব শিখিয়ে নিব। যদি আমার মা বেঁচে থাকতেন আমার লাইফ হয়তো ভিন্ন হতো। মন খারাপ করো না তো, কে বলেছে উনি নেই? এই যে তোমার মনে এখনো উনি বেঁচে আছেন আর সব সময় থাকবেন।
সময় বহমান, দেখতে দেখতে আমাদের ছোট্ট সংসারের কয়েক বছর পার হয়ে গেল। আমি হসপিটালের স্ট্রেচারে শুয়ে ব্যথায় ছটফট করছি। তুষার চোখে পানি নিয়ে আমার হাত ধরে এগিয়ে চলছে হসপিটালের করিডোর ধরে। ইমার্জেন্সির দরজা পর্যন্ত এসে তুষার দাঁড়িয়ে গেল। আমিও চোখ বন্ধ করে নিলাম। দরজা লকের সাথে সাথে ডক্টর তুষি, আমার তুষি কেমন আছে এখন? উনি হেসে বললেন ভালো। পরপর নাচ এসে এক নবজাতককে তুলে দিলেন আমার হাতে। খুশি পানির চোখ থেকে গড়ি পড়ল। আমি বাবা বাবা হলাম। হ্যাঁ, আমি বাবা হলাম। তুষি, তুমি আমাকে জীবনের সেরা প্রাপ্তি দিয়েছো। আমি চোখ মেলে তুষারের খুশি উপচে পড়া মুখখানি দেখতে পেলাম। ছেলেটা বারবার বাচ্চাকে চুমু খাচ্ছে আমার পাশে বসে। বাচ্চাও কান্না বন্ধ করে তার বাবার দিকে তাকিয়ে আছে। জীবনের শ্রেষ্ঠ একটা সময়ে আমি অবস্থান করছি। জীবন সুন্দর, অতি সুন্দর।